সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। মেয়ের সঙ্গে দেখা করে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ হারালেন অধ্যাপক। ছেলে হয়নি কেন? 32 বছরের বিয়ের পর স্ত্রীকে বাড়ি ছাড়া স্বামীর, 3 কন্যাকে নিয়ে ধর্ণা পৌরার। আগামী সপ্তাহে কলকাতায় মোদি, উদ্বোধনের পরই করবেন যশোর রোড জয় হিন্দ মেট্রো সফর। চাকরি দেওয়ার নামে প্রতারিত যুবক, নগদ 7 লক্ষ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল সাইবার ক্রাইম শাখা। নৈহাটিতে বিপুল অঙ্কের সোনা চুরি করে পলাতক ভিন রাজ্যের বাসিন্দা। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু কবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। নাগরিকত্ব প্রমাণে ঠিক কোন কোন নথি লাগবে, সংসদে কি উত্তর দিল কেন্দ্র, জেনে নিন। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। খড়গপুর আইআইটিতে পাঠরত মেয়ের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপকের। মৃতের নাম অমল কুমার পাড়ি। ঘটনায় আহত হয়েছেন অধ্যাপকের স্ত্রী চামেলি সামন্ত। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিউড়ি বিদ্যাসাগর কলেজের শরীরবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন অমল কুমার পাড়ি। শনিবার স্ত্রী চামেলি সামন্তকে নিয়ে মেয়ের সঙ্গে দেখা করতে খড়গপুর আইআইটিতে গিয়েছিলেন। সেখানেই পড়াশোনা করেন তার মেয়ে। তার সঙ্গে দেখা করে ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন অধ্যাপক নিজে। পশ্চিম মেদিনীপুরের ধাদিকা জঙ্গলের কাছে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের কাছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অধ্যাপক ও তার স্ত্রীকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া গড়বেতা থানার পুলিশ। সেখানেই অধ্যাপককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অধ্যাপকের স্ত্রী আহত থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবনাথ বাউরি। তিনি জানান, সিউড়ি থেকে দলীয়ভাবে যুব সভাপতির কাছে খবর আসে অধ্যাপকের দুর্ঘটনার কথা। এরপর তড়িঘড়ি হাসপাতালে আসেন। খবর দেওয়া হয় অধ্যাপকের পরিবারে। এই বিষয়ে অধ্যাপকের স্ত্রী চামেলি সামন্ত বলেন, হঠাৎ করে কি যে হয়ে গেল বুঝতে পারলাম না। ওনার চোখ লেগে আসছিল। রাস্তার মাঝে 2-1 বার চোখের জলের ঝাপটাও দেন। তার মধ্যে দুপুর 3:10 নাগাদ রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারেন। তাতে এই দুর্ঘটনা। উনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। অধ্যাপকের আরেক সহকর্মী সুমন রুদ্রর কথাই, উনি খুব ভালো মানুষ ছিলেন। হঠাৎ করে খবরটা পেয়ে আমরা বিশ্বাস করতে পারিনি। ওনার আত্মার শান্তি কামনা করি। প্রেম করে বিয়ের পর 32 বছরের সংসার, কিন্তু পুত্র সন্তান না হওয়ায় স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্ত্রীর মর্যাদার দাবিতে শ্বশুরবাড়ির সামনে 3 কন্যাকে নিয়ে ধর্নায় বসলেন পৌরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ 32 বছর আগে হরিশ্চন্দ্রপুরের আলিপুর গ্রামে শেখ রাহতুল হকের সঙ্গে প্রেম করে বিয়ে হয় দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার ঘোলা গ্রামের শাহিদা বেগমের। বিয়ের কয়েক বছর পর কন্যা সন্তানের জন্ম দেন শাহিদা বেগম। অভিযোগ, পুত্র সন্তান চাইতেন স্বামী শেখ রাহতুল, সেজন্য মানসিক ও শারীরিকভাবে নির্যাতন শুরু হয় বলে অভিযোগ। পরবর্তীকালে 2 কন্যা সন্তানের জন্ম দেন শাহিদা। 3 কন্যা সন্তান হতেই ওই মহিলার উপর শারীরিক ও মানসিক অত্যাচার আরও বাড়ে বলে অভিযোগ। শুধু তাই নয়, 3 কন্যা সহ স্ত্রীকে বাড়ি থেকে শেখ রাহতুল তাড়িয়ে দেন বলে অভিযোগ। 3 সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থাকছিলেন মা। নির্মাণ শ্রমিক হিসেবে তিনি কাজ শুরু করেন। কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে তিনি মেয়েদের বড় করেন, তাদের বিয়েও দেন। যদিও মাঝের এই সময়ের মধ্যে শেখ রাহতুল হক আরও 2টি বিয়ে করেন। তৃতীয় পক্ষের স্ত্রী মারা যান বলে খবর। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শেখ রাহতুল হক এই মুহূর্তে সংসার করছেন বলে খবর। মেট্রো পথের উদ্বোধনে এসে কলকাতায় মেট্রো চড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে যশোর রোডে মেট্রো স্টেশনে যাবেন। সেখান থেকে মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন। এরপর মেট্রো চড়ে যশোর রোড থেকে জয় হিন্দ স্টেশন যাবেন। আবার জয় হিন্দ থেকে মেট্রো চড়ে যশোর রোড স্টেশনে ফিরবেন। সেখান থেকে সড়কপথে দমদম সেন্ট্রাল জেল ময়দানে পৌঁছবেন। এই মাঠে প্রশাসনিক ও রাজনৈতিক সভা করার কথা তার। এবারের সফরে মোদি 3টে মোট মেট্রো রুটের উদ্বোধন করবেন। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসাত রুটের উদ্বোধন করবেন। নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত মেট্রোপথ হলেও আপাতত নোয়াপাড়া, যশোর রোড এবং জয় হিন্দ এই 3টি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হবে। সুতরাং বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এর আগে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করেন প্রধানমন্ত্রী। চাকরি দেওয়ার নাম করে প্রতারিত হওয়া যুবকের 7,02,000 টাকা উদ্ধার করল সাইবার ক্রাইম থানার পুলিশ। উদ্ধার হওয়া টাকা তুলে দেওয়া হলো যুবকের পরিবারের হাতে। বসিরহাটের নৈহাটির বাসিন্দা বিক্রম মজুমদার বেশ কিছুদিন ধরেই চাকরির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে এবং চেষ্টাও করছে। হঠাৎ জানুয়ারি মাসে কোনো একদিন বহুল প্রচলিত একটি সংবাদ পত্রিকায় বন্ধন ব্যাংকে চাকরির সুযোগ বিজ্ঞাপন সে দেখতে পায়। দ্রুত যারা যোগাযোগ করবে তাদের অগ্রাধিকার, এমনটাই বিজ্ঞাপন ছিল। সেই বিজ্ঞাপনের মোবাইল নম্বরে যোগাযোগ করে বিক্রম মজুমদার। যোগাযোগের সাথে সাথেই তারা 401 টাকা দিয়ে নাম নথিভুক্ত করে ফর্ম ফিল আপের মাধ্যমে। সেই প্রক্রিয়ার পর ধাপে ধাপে বিভিন্ন নথিপত্র তারা চায় এবং নথিপত্রের সাথে তারা টাকা দাবি করে। টাকা দিতে দিতে 7,02,000 টাকা দিয়ে দেয় বিক্রম মজুমদার ও তার পরিবার। এরপর বেশ কিছুদিন কেটে গেলে কোনো রকম চাকরি না পাওয়ায় টাকা ফেরতের দাবি করে বিক্রম মজুমদার ও তার পরিবার। তারপরেই তারা বুঝতে পারে যে তারা প্রতারণার শিকার হয়েছে। এরপর তারা বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে সমস্ত রকম নথিপত্র দিয়ে। অভিযোগের ভিত্তিতে বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নামে এবং একে একে বিভিন্ন সময় এই ঘটনার সঙ্গে যুক্ত 6 জনকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম থানার পুলিশ এবং 7,02,000 টাকা উদ্ধার করে তাদের কাছ থেকে। এরপর সেই পুরো টাকা বিক্রম মজুমদার ও তার
পরিবারের হাতে তুলে দিল বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ। এই ঘটনার পর সাইবার ক্রাইম শাখার অফিসারদের মন্তব্য, সাধারণ মানুষ যেন এই ধরনের প্রতারকদের থেকে সতর্ক থাকেন। উত্তর 24 পরগনা জেলার নৈহাটে দুই স্বর্ণ ব্যবসায়ী থেকে 280 গ্রাম সোনা নিয়ে চম্পট মহারাষ্ট্রের বাসিন্দা এক যুবক। স্থানীয় সূত্রে খবর, এই যুবক 5 মাস হলো নৈহাটিতে এসে পরিবার নিয়ে বসবাস করছিল। নৈহাটির 5 নম্বর বিজয়নগর অঞ্চলের একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি। সোনা কেনা বেচা ও গালাইয়ের ব্যবসা করত সে। শনিবার পরিবার সমেত যুবক পালিয়েছে। এই বিষয়ে নৈহাটির স্বর্ণ ব্যবসায়ী সমিতির একাংশ জানিয়েছেন, ক্যানিংহোম রোডের স্বর্ণ ব্যবসায়ী সুজন পাল 220 গ্রাম সোনা, ওখানে রবিপাল 60 গ্রাম সোনা গলানোর জন্য তাকে দিয়েছিল। যদিও সুজন পাল এই নিয়ে কিছু বলতে নারাজ। ক্যামেরা দেখে এসে দৌড়ে পালিয়ে যায়। এতেই প্রশ্ন উঠছে সোনা চুরি যাওয়া নিয়ে স্বর্ণ ব্যবসায়ী কার ভয়ে চুপ। প্রশ্ন আরও, এভাবে ভিন রাজ্য থেকে আসা এক ব্যক্তি কার ছত্রছায়ায় এখানে ব্যবসা ফেদে বসেছিল। সোনা চুরি কাণ্ডে নৈহাটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এখানে যেসব সোনার দোকানে ওই যুবকের যাতায়াত ছিল সেখানে পুলিশ তদন্ত করতে যাচ্ছে। ওই সোনার দোকানগুলিতে কী ধরনের সোনা কেনাবেচা হতে থাকে তা যাচাই করছে পুলিশ। সোনা কেনাবেচাতে বৈধ রসিদ থাকতো কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে। ভিন রাজ্য থেকে এসে ওই এলাকায় কী করে সোনার দোকানগুলিতে চক্র গড়ে তুলছে তা খতিয়ে দেখছে পুলিশ। ওই এলাকায় বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ফুটেজের খতিয়ে দেখছে পুলিশ। যেখানে ওই যুবক ভাড়া থাকতো সেই আস্তানাতেও হানা দিয়েছে পুলিশ। ভিন রাজ্যের পুলিশের সাথেও যোগাযোগ স্থাপন করেছে নৈহাটি পুলিশ। বিহারে চলছে এসআইআর প্রক্রিয়া, যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিহারে চলছে এসআইআর প্রক্রিয়া, যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি ও নির্বাচন কমিশন ভোট চুরি করছে বলে দাবি করে আজ সাসারাম থেকে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী, যা 1300 কিলোমিটার পথ অতিক্রম করবে। এই আবহে আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলন করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে এসআইআর চালু করতে দেবেন না বলে জানিয়েছেন। তার মতে এটি ঘুরিয়ে এনআরসি চালুর চেষ্টা। জ্ঞানেশ কুমার এদিন বলেন, পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যে কবে এসআইআর চালু হবে তা নিয়ে নির্বাচন কমিশন ঠিক করে যথাসময়ে জানানো হবে। তবে ভোটের আগে যে এসআইআর নির্বাচন কমিশন করাবে সেটিও স্পষ্ট করে দেন তিনি। ভোট চুরি বা তালিকায় কারচুপির অভিযোগ ঘুরিয়ে তিনি বলেন, বিহারে 7 কোটির বেশি ভোটার নির্বাচন কমিশনের পাশে আছেন। এসআইআর শুরু হয়েছে বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের সম্মতি নিয়ে। বিভিন্ন রাজনৈতিক দলের 1.6 লক্ষ বুথ লেভেল এজেন্ট খসড়া তালিকা দেখে তাতে স্বাক্ষর করেছেন। ফলে এতে তার দলের উচ্চতর নেতৃত্বের তাদের থেকে বাস্তব তথ্য নিচ্ছে না, নয়তো কোনো উদ্দেশ্য নিয়ে বিভিন্ন বিবৃতির মাধ্যমে সংশয় তৈরির চেষ্টা করেছেন। তবে ভোটার বা নির্বাচন কমিশন এতে ভয় পাচ্ছেন না। লোকসভার প্রশ্নোত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করে জানালো না ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হলে কি কি বৈধ নথি লাগবে। গৃহ প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় কেবল লিখিত জবাবে জানালেন, ভারতের নাগরিকত্ব আইন 1955 এবং তার অধীনে প্রণীত নিয়মাবলীর দ্বারা পরিচালিত হয়। নাগরিকত্ব প্রমাণের জন্য সরকার কোন কোন নথিকে বৈধ হিসাবে গণ্য করে। গত 25 বছরে সারা দেশে কত জন্ম সনদ ইস্যু হয়েছে, জন্ম মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারগুলি থেকে কম কভারেজের রিপোর্ট এসেছে কিনা এবং 10টি রাজ্যে এই সমস্যা সব থেকে বেশি। মন্ত্রকের জবাব প্রতিমন্ত্রীরা জবাবে দেবেন, নাগরিকত্ব পাওয়া যায় জন্মসূত্রে, বংশসূত্র নিবন্ধনের মাধ্যমে, স্বাভাবিকীকরণের মাধ্যমে কিংবা ভূখণ্ডের অন্তর্ভুক্তির মাধ্যমে। তবে কোন নথি নাগরিকত্ব প্রমাণে গ্রহণযোগ্য সেই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশ করেনি। রায় সংসদ গত 25 বছরের রাজ্যভিত্তিক জন্ম নিবন্ধনের একটি পরিসংখ্যান টেবল দিয়েছেন, যদিও মৃত্যুর তথ্য বা কম কভারেজ নিয়ে আলাদা বিশ্লেষণ দেননি। বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়া। এদিকে বিহারে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য যে 11টি নথি গ্রহণযোগ্য বলে জানানো হয়েছে তার মধ্যে জন্ম সনদ রয়েছে, কিন্তু তালিকায় নেই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। ফলে বিভ্রান্তি আরও বেড়েছে। এই প্রক্রিয়ায় প্রায় 65 লক্ষ মানুষকে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে কিসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে তা স্পষ্ট ব্যাখ্যা এখনো নেই।